নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রর মিলনে বিরহে। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি উপন্যাসের অন্তিম পর্ব। বাড়ি থেকে বেরিয়ে সুমি হাতের ঘড়িটার দিকে তাকালো। 11টা প্রায় বাজে। স্কুল কাছেই। এখনো যদি সঙ্গে সঙ্গে বাসটা পাওয়া যায় 10-12 মিনিটের মধ্যে লেক টাউনে পৌঁছে যাবে। বেশি দেরি হবে না। হেডমিস্ট্রেসকে একটু বলে নিলেই হবে। তাছাড়া প্রথম ঘন্টায় তার কোনো ক্লাস নেই, ছাত্রীদের কোনো অসুবিধা হবে না। কিন্তু হেডমিস্ট্রেস কমলা সেন গোমরা মুখে বলবেন, তুমি আজও দেরি করে এলে সুমি। 10:30টায় অ্যাটেন্ডেন্স আর তুমি 11টায় এসে হাজির হলে। এই ইরেগুলারিটি তো ভালো না। হেডমিস্ট্রেস তাকে ভালো চোখে দেখেন না। তার অ্যাটেন্ডেন্সে, তার চাল চলনে অনেক খুঁত বার করেন। কিন্তু সুমিকে ছাত্রীরা পছন্দ করে। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস কেতকী দত্ত তাকে পছন্দ করেন। সুমির কলিগ রমা বিনা তাকে ভালোবাসে। হেডমিস্ট্রেসের বিরোধী দলটিকেই সেক্রেটারি প্রশ্রয় দেন। তাই সুমি এই স্কুলে টিকে আছে, নইলে হেডমিস্ট্রেস তাকে তাড়িয়ে ছাড়তেন। তাড়াতে পারেন না, কিন্তু ছোটখাটো অজুহাতে তিনি সুমিকে ধমকান, নানান রকম খারাপ ব্যবহার করেন। ভালো লাগে না সুমির। শুনেছে শ্বশুর বাড়িতে কারো কারো এমন খান্ডারনি শাশুড়ি জোটে। সুমির তো এখনো পর্যন্ত শ্বশুরবাড়ি হলো না, কিন্তু দেখো একটি শাশুড়ি ঠিক জুটেছে। আর বাড়িতে আছেন মা। কর্তব্যপরায়ণা এই মহিলাটির জন্য সুমি অস্থির। সুমি যখন স্কুলে পড়ত তখনও যেমন তাগিদ দিয়ে স্কুলে পাঠাতেন, একদিনও কামাই করতে দিতেন না, এখনো তেমনি। সুমি স্কুলের ছাত্রী থেকে টিচার হয়েছে, কিন্তু মা যেমন ছিলেন তেমনি আছেন। একদিন কামাই করলে কিচ্ছু এসে যায় না, এ কথা তাকে কিছুতেই বোঝানো যাবে না। শরীর যখন ভালো আছে স্কুলে যাবি না কেন? শরীর ভালো থাকাই যে সব না, মানুষের মন মেজাজ বলেও যে একটা পদার্থ আছে, এ কথা মাকে কে বোঝাবে? বাসে উঠেই সুমি স্থির করে ফেলল আজ স্কুলে যাবে না। দেরি করে গিয়ে অনর্থক হেডমিস্ট্রেসের কথা শুনে লাভ কি? তার চেয়ে সুতোপাদের ফ্ল্যাটে গিয়ে আড্ডা দেওয়া ভালো। ওরা কাছেই থাকে। পাতিপুকুরের সরকারি হাউজিং স্টেটের একটি ফ্ল্যাট নিয়ে আছে ওরা। স্কুল থেকে ফেরার পথে প্রায় এখানে এসে গল্প করে চা খেয়ে তবে বাড়ি যায় সুমি। কিন্তু দাদা যা কাণ্ড করে বসল, তাতে কি সুতোপাদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে? বাস থেকে নেমে দক্ষিণ মুখে ফ্ল্যাটগুলির দিকে হাঁটতে হাঁটতে সুমির মন ফের বিষণ্ণ হয়ে উঠল। সুতোপার কাছে এত তাড়াতাড়ি এলো কেন সুমি? আজ কি সে তার বন্ধুকে এই নিষ্ঠুর নির্মম সত্যটা জানিয়ে দেবে, নাকি আকারে ইঙ্গিতে জানতে চাইবে সুতোপা নিজে কিছু জেনেছে কিনা? সুতোপা ভারী চাপা মেয়ে, ও কি আগে মুখ খুলবে? তবু মেয়ে বন্ধুদের মধ্যে সুমি তার সবচেয়ে ঘনিষ্ঠ। তার কাছে সুতোপা যত মনের কথা বলেছে তত আর কাউকে বলেনি। সুমি তার যৌবন, তার গুণ, যোগ্যতা দিয়ে কোনো ছেলেকে আকর্ষণ করতে পারেনি। হ্যাংলার মতো সে চেষ্টাও করেনি। অনেক মেয়ে আছে যারা গায়ে পড়ে ছেলেদের সঙ্গে ঘনিষ্ঠ হতে যায়। সুমির তাতে আত্মমর্যাদায় বাধে। আমি আছি, তুমি আমাকে খুঁজে নাও, আমাকে আবিষ্কার করো। যদি না পারো সে তোমারই অক্ষমতা। 3 তলায় ফ্ল্যাট। নেম প্লেটে যার নাম, সুমি শুনেছে সম্পর্কে তিনি মামা হন সাধনা মাসির। বেল টিপতে এক প্রৌঢ় ভদ্রলোক বেরিয়ে এলেন। অবশ্য অপরিচিত কেউ নন, সুমি ওকে চেনে। সুতপার দাদু, সাধনা মাসির মামা হন এই সম্পর্কে। রিটায়ার করার পর কিছুদিন ধরে এখানে আছেন। দীর্ঘাঙ্গ সৌম্যদর্শন ভদ্রলোক, সদালাপী। উনি সুতপার দাদু, তাই সুমিরও দাদু। হাসি মুখে বললেন, ও তুই? আমি ভাবলাম তপুই বুঝি তাড়াতাড়ি ফিরে এলো। সুমি একটু হতাশ হয়ে বলল, সুতপা বাড়িতে নেই? না, ও ব্রিটিশ কাউন্সিলে বই বদলাতে গেছে। খেয়ে দিয়ে বেরোয়নি, এক্ষুনি ফিরবে। বলে গেছে, দাদু তুমি কিন্তু আগে থেকে খেয়ে নিও না, আমি না আসা পর্যন্ত
আমার ভাত নিয়ে বসে থাকবে। কি হুকুম দেখেছিস, যেন ওই কর্তা আমি গিন্নি। আয়, ভেতরে আয়। সুমি বলল, মাসিমাও তো নেই। দাদু বললেন, সে তো অফিসে বেরিয়েছে, 6টার আগে ফিরবে না। আমি আর সুতপাই এখন ঘর সংসার আগলাই। সুতপা কর্তা, আমি গিন্নি। আয়, ভেতরে আয়। সুমি একটু ইতস্তত করে ভেতরে ঢুকল। দাদুর দিকে তাকিয়ে হেসে বলল, আপনি ইচ্ছে করলে খেয়ে নিতে পারেন দাদু। আজকালকার গিন্নিরা স্বামীর জন্য অমন অপেক্ষা করে না, তারা আগেই খেয়ে টেয়ে নেয়। দাদু বললেন, আমি তো দিদি তোদের মতো একেলে নই, সেকেলে গিন্নি। সুমি বলল, আপনি সেকেলে, এ কথা কে বলে? সেকেলে নই, নইলে কি অফিস থেকে রিটায়ার করিয়ে দেয়? তবু তো 2 বছর এক্সটেনশনে ছিলাম। বস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস কেন? প্রথম ঘরখানা বসবার ঘর, সোফা সেটে সাজানো, কাচের আলমারিতে বই, একধারে একটি কেসের মধ্যে বেহালা। সুমি জানে এটি দাদুর নিজের বাদ্যযন্ত্র। সন্ধ্যার পর তিনি এই যন্ত্রটি নিয়ে বসেন, নিজের মনে বাজান। সুমি বলল, দাদু, আমি আপনার কাজের ব্যাঘাত করলাম, আমি বরং যাই। দাদু বাধা দিয়ে বললেন, আরে না না, আমার আবার কাজ কিসের? আমি তো বেকার। কোথায় যাবি এই দুপুর রোদে টোটো করতে? বস, সুতপা এক্ষুনি এসে পড়বে। ওর কথার নড়চড় হয় না। অবশ্য ট্রাম বাসের যা অবস্থা, তাতে এখনকার তরুণ তরুণীরা কি করে তাদের অ্যাপয়েন্টমেন্ট ঠিক রাখে আমি ভাবি। সুমি হেসে বলল, আপনি ওসব কথাও ভাবেন? দাদু তার উল্টো দিকে সোফাটায় বসলেন। পরনে ধুতি, গায়ে গেঞ্জি, মাথার চুলে অল্প পাক ধরেছে, কিন্তু শরীর এখনো বেশ শক্ত। মনে হয় ভদ্রলোককে সকাল সকাল রিটায়ার করিয়ে দেওয়া হয়েছে। উনি এখনো বেশ কাজ করতে পারেন। দাদু বললেন, ভাবি বই কি, তবে তোদের মতো ভাবি নে। কিন্তু অতিথি এসেছে ঘরে। ঘরে তো নয়, তাকে একেবারে ধরে ঘরে নিয়ে এসেছি। কি দিয়ে আপ্যায়ন করি? 1 কাপ কফি করে দেব তোকে? সুমি লজ্জিত হয়ে বলল, কি যে বলেন দাদু, সুতপা দেখি সত্যিই আপনাকে গিন্নি বানিয়ে ফেলেছে। কফি যদি খেতে চান বলুন, আমি করে দিই। দাদু মাথা নেড়ে বললেন, হুম, তুমি যদি চাও তাহলে আমি করে দেব। তারপর সুমির দিকে চেয়ে একটু হেসে বললেন, সুতপা আমাকে গিন্নি বানায়নি রে, বহুকাল ধরে আমি নিজেই নিজের গিন্নি হয়ে রয়েছি। সুমি বলল, গিন্নি হবেন না তো কি করবেন? সময় মতো বিয়ে করেননি, এখন বুঝুন মজা, থাকুন অর্ধনারীশ্বর হয়ে। দাদু হাসি মুখে চুপ করে রইলেন। সুমি বলল, আচ্ছা দাদু, কেন বিয়ে করলেন না? দাদু হেসে বললেন, এই রে, তুই একেবারে গোড়ার ঘরে ফিরে গিয়েছিস। এতকাল পরে ওই পুরনো প্রশ্নের জবাব কি আর মনে আছে? মুখস্থ করা বিদ্যা সব ভুলে গেছি। সুমি হেসে বলল, আপনার স্মৃতিশক্তি তো খুব দুর্বল। দাদু বললেন, তাতে আর সন্দেহ কি, তবে কোনো কোনো সময় ভুলে যেতে পারাটা বলেরই পরিচয়। সুমি হাসল, তাই নাকি? আপনি তাহলে বলবান বীর পুরুষ। এখন কি আর হিরো বলে কেউ পছন্দ করবে? ফুল ক্লাউন। তুই বস, আমি ততক্ষণে স্নানটি সেরে নি। সুতপা এসে যদি দেখে আমি না নেটে তোর সঙ্গে বসে গল্প করছি তো ভীষণ চটে যাবে। তুই সুতপার ঘরে গিয়েও বসতে পারিস, ওর ঘর খোলাই আছে, ওরা কেউ চাবি টাবি দেয় না। সুমি বলল, না, আমি এই ঘরেই বসছি, আপনি বরং চান করে নিন, আর দেরি করবেন না। যথা আজ্ঞা বলে তিনি ভিতরে চলে গেলেন। সুমি ভাবল, বেশ মানুষটি, যদিও বুড়ো, তবু ওর সঙ্গে কথা বলে আনন্দ হাসি ঠাট্টায় সময়টা কেটে যায়। মনের অন্য সব চিন্তা ভাবনা সাময়িকভাবে চাপা পড়ে। এই মুহূর্তে দাদু যেমন দাদাকে আড়াল করে দাঁড়িয়েছেন। সুমি শুনেছে ওর নিকটাত্মীয় কেউ নেই, ঘুরে ঘুরে বেড়ান, যে যখন ডাকে তার কাছে গিয়ে থাকেন, তবে কারো বোঝা হন না। পেনশনের মোটা টাকা আছে, লোকে অর্থের অভাবে ঘর সংসার করতে পারে না, আর উনি সামর্থ্য থাকতেও কেন এই আধা সন্ন্যাসীর জীবন বেছে নিলেন কে জানে। বিবাহিত নারী পুরুষের চেয়ে এইসব অবিবাহিত স্ত্রী পুরুষ সুমির বেশি কৌতূহল আকর্ষণ করে। একটু চেষ্টা করলে জানা যায়
এদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু ইতিহাস আছে। এই বৃদ্ধ ভদ্রলোকের নাম প্রাণবল্লভ চৌধুরী। বড্ড সেকেলে নাম, ওর বয়সের পক্ষেও সেকেলে। উনি সত্যি কারো প্রাণবল্লভ হতে পেরেছিলেন? জিজ্ঞেস করতে হবে। সেই মহিলাটি ওকে কি বলে ডাকতেন? প্রাণ না বল্লভ? নাকি অত বড় নামের পুরোটাই বলতেন? না ওগো হ্যাগো বলেই কাজ চালিয়ে দিতেন? সুতপা ঘরে তালা দিয়ে যায় না তা জানে সুমি। ইচ্ছা করলে ওর ঘরে গিয়ে সে এখন একটু গড়িয়ে নিতে পারে। সুমির মতো ঘনিষ্ঠ বন্ধু তো তার নেই, তবু সুমির কেমন যেন একটু সংকোচ লাগে। যে উপস্থিত নেই তার ঘর ব্যবহার করতে সুমির ভালো লাগে না। সুমি নিজেও চায় না তার ঘরে কেউ থাকুক। নিজের প্রাইভেসি সে নষ্ট হতে দিতে চায় না। সুতপা একদিন হেসে বলেছিল, তুই তো কাউকে ভালোবাসিস নি, তোরা তো গোপনতা কিসের? গোপনতা কি শুধু ভালোবাসার মধ্যেই থাকে? সুতপা বলেছিল, আর তো থাকে চুরি জচ্চুরির মধ্যে। তুই কি তাই কিছু করেছিস নাকি? গুপ্ত প্রণয় আর গোপন অর্থ সংগ্রহ ছাড়াও মানুষের গোপনীয়তা থাকে। সে গোপনতা তার নিজেকে ঘিরে। নিজের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষার জগতে মানুষ নিজে এককভাবে বাসা করতে চায়। সেখানে কারো হস্তক্ষেপ, কারো অনধিকার প্রবেশ সে পছন্দ করে না। নিজের বই পত্র, কলম, পেন্সিল, টয়লেটের জিনিস যেন সেই চিন্তাভাবনার প্রতীক। গোপন সব সিম্বল। তাই ওসব নিয়ে কেউ যদি টানাটানি করে সুমি ভারী চটে যায়। আর তাকে চটাবার জন্যেই সুবীর কোনো দিন তার ঘড়িটা নিয়ে বেরোয়, কোনোদিন বা তার রুমালটা নিয়ে চলে যায়। সুমি যদি কিছু বলে সুবীর জবাব দেয়, তুই ভারী স্বার্থপর দিদি, তোর কোনো জিনিস ছোঁয়া যায় না। সুবীর ছেলে মানুষ, ওকে ঠিক বোঝানো যাবে না এর নাম স্বার্থপরতা নয়। একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনার মতো এই ব্যক্তিগত ব্যবহারের জিনিসগুলিও যেন একান্ত গোপন বস্তু। অন্য কারো স্পর্শ, অন্য কারো দৃষ্টি যেন তারা সহ্য করতে পারে না। এত গোপনতা ভালোবাসে সুমি, এত আড়াল করতে ভালোবাসে নিজেকে, অথচ বাইরের দিক থেকে দেখতে গেলে তার গোপন করবার কিছু নেই। তোমার গোপন কথাটি সখী রেখো না মনে। সুমির গোপন কথা কি? না, গোপন কথা বলে কিছু নেই। গোপন কথা বলে যদি কিছু থাকে তা আছে নিভৃত আকাঙ্ক্ষায়। সুতপার দাদু প্রাণবল্লভ চৌধুরী কেন বিয়ে করেননি কেউ জানে না, অন্তত সুমি জানে না। কোনো প্রণয় উপাখ্যান এর পিছনে থাকতে পারে, আবার নাও পারে। সবই সুমির অনুমান। সুমিও যদি বিয়ে না করে তাহলেও তো কেউ কেউ তার অতীত জীবন নিয়ে নানা জল্পনা কল্পনা করবে, একটি ব্যর্থ প্রণয়ের কাহিনী এর পেছনে দাঁড় করাবে। কিন্তু সবই মিথ্যা। মা ভাবেন কালো মেয়ে বলে, শান্তশিষ্ট বলে সুমি কাউকে আকর্ষণ করতে পারেনি। যখন বিয়ের সম্বন্ধ এসে ফিরে গেছে মা তখন এমন দু একটি কথা মাঝে মাঝে বলেছেন। কিন্তু মা তো জানেন না সুমি নিজেও কারোর প্রতি আকৃষ্ট হয়নি, আকর্ষণ করবার মতো কোনো ছেলে দেখেনি। স্কুল কলেজে যাতায়াতের পথে পাড়ার চ্যাংড়া ছেলেদের কেউ কেউ তাকে বিরক্ত করেছে। দু একজন প্রৌঢ় ভদ্রলোক আসা যাওয়ার সময় দেখা হলে সুমিকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রেখে 2-4 মিনিট গল্প করেছেন। পিতৃবন্ধু কেউ কেউ বাড়িতে এসেও গল্প করেছেন, চা-টা খেয়েছেন। তাদের কারো কারো চোখে সাময়িক মুগ্ধতার আবেশ স্পষ্ট হয়ে উঠতে দেখেছে সুমি। কিন্তু ওই পর্যন্ত। এসব আলাপ আর এগোয়নি। দাদা তার বন্ধুদের বেশি বাড়িতে আনেনি। 2-1 যাদের এনেছে তারা সুমিকে এড়িয়ে গেছে। সুমিও যে তাদের সঙ্গে আলাপ করতে খুব আগ্রহ বোধ করেছে তা নয়। পড়লই বা তারা ইঞ্জিনিয়ারিং, পাশ করবার পর করলই বা ভালো চাকরি বাকরি, তাহলেই যে তারা আদর্শ পুরুষ হবে তার তো কোনো মানে নেই। মার হয়তো ওদের মধ্যে 2-1জনকে জামাই করবার ইচ্ছে ছিল, কিন্তু সুমির মনে তেমন কোনো ইচ্ছা জাগেনি। তাই প্রত্যাখ্যানের দুঃখ তাকে পেতে হয়নি। মনে মনে একটি শ্রেষ্ঠ পুরুষের স্বপ্ন দেখেছে। সুমির রূপ নেই, সুতপার মতো তার গুণ যোগ্যতাও নেই। সে একজন অর্ডিনারি গ্র্যাজুয়েট, প্রাইভেট স্কুলের টিচার। কিন্তু বরমাল্য দিতে হয়তো সে একজন পুরুষ শ্রেষ্ঠকেই দেবে। ভালো যদি বাঁচতে হয় একজন শ্রেষ্ঠ পুরুষকেই ভালোবাসবে। তার গোপনতা আছে উচ্চাকাঙ্ক্ষার মধ্যে।
সুমি নিজে কাউকে ভালোবাসেনি, কিন্তু একটি ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে। দাদা আর সুতপার মধ্যে সুমি আলাপ করিয়ে দিয়েছে। প্রথম প্রথম কোথাও বেড়াতে যেতে হলে কি সিনেমা টিনেমা দেখতে হলে ওরা সুমিকেও সঙ্গে নিত। সুমিকে মধ্যবর্তিনী রেখে ওরা পরোক্ষে কথা বলতো। তারপর সুমি বুঝতে পারল ওরা মাঝখানে কাউকে আর রাখতে চায় না। সুমির এতে রাগ হয়নি, বরং কৌতূহলী বোধ করেছে। তার চেয়ে 5-6 বছরের বড় অত গুরুগম্ভীর দাদা প্রেমে পড়ে কি ছেলে মানুষই না হয়ে গেছে। তার অত বিদুষী, রূপবতী, গুণবতী, অভিজাত মনের সুতপা বন্ধু, কিন্তু সুমির দাদার সঙ্গে দেখা সাক্ষাতের জন্য তার কি আকুলতা, কি ছোট ছোট ছলনা, চাতুরী, মিথ্যার আশ্রয় গ্রহণ। সুতপা তার মাকে লুকোতে অন্য বন্ধুদের লুকোতো, সুমিকেও লুকোতো। দাদাও তাই, দাদাও বাড়ির সবাইকে লুকোতো। সুমির কাছেও সব কথা প্রকাশ করত না। সুমি ওদের কাণ্ড দেখে মনে মনে হাসত আর ভাবত দাদা কি ছেলে মানুষই না হয়ে গেছে। কোনোদিন যদি সুতপা দাদার সঙ্গে হেসে কথা না বলতো, অমনি তার মুখ ভার হয়ে যেত। কোনোদিন যদি সুতপা ওর সঙ্গে বেড়াতে যেতে না চাইতো, দাদার অসন্তোষের সীমা থাকতো না। কোনোদিন বলতো, সুমি ব্যাপার কি বলতো, আজ ওদের বাড়িতে গেলাম, সুতপা আমাকে যেন চিনতেই পারল না। সুমি ওকে সান্ত্বনা দিত, হয়তো মাসিমার সঙ্গে কথান্তর হয়েছে, সুতপা বড্ড মুডি, মন মেজাজ যদি একটু খারাপ থাকলো বিশ্ব সংসারের কাউকে সে চিনতে পারে না, তাই বলে আমাকেও স্বীকার করবে না। সুমি হেসে বলতো, এক বেলার জন্যে নাইবা করলো, তুমি বা একটি মেয়ের কাছে সবসময় স্বীকৃতি পাওয়ার জন্য ব্যস্ত হচ্ছ কেন দাদা? তোমার কি আর কোনো কাজ নেই? সুতপাই কি এখন তোমার একমাত্র জপতপ? দাদা স্বীকার করত, মৃদু হেসে বলতো, প্রায় তাই। তুই কাউকে ভালো না বেসে ভালোই আছিস সুমি। ভালোবাসা মানেই একজনের অধীন হয়ে পড়া, আর সব অধীনতার চেয়ে খারাপ কোনো মেয়ের অধীন হওয়া। একজন পুরুষের পক্ষে তেমন লজ্জার, তেমন অগৌরবের, তেমন যন্ত্রণার আর কিছু নেই। কিন্তু মুশকিলেই সেই সাফারিংয়ের ভিতর দিয়ে আমরা কেউ না গিয়েও পারিনি। বেঁচে থাকলে ভালোবাসার কষ্টও মানুষকে সহ্য করতে হয়। সুমি হেসে বলতো, তোমার শ্মশান বৈরাগ্য কতক্ষণ থাকবে দাদা? 5 মিনিট না 7 মিনিট? ভালোবাসায় শুধু কি কষ্টই আছে দাদা? তোমার কাণ্ড দেখলে তা তো মনে হয় না। ভালোবাসার যন্ত্রণার কথা সুতপা অন্যভাবে, অন্য ভাষায় ব্যক্ত করত। তোর দাদা বড় অবুঝ, মাঝে মাঝে এমন পাগলামি করে। কিসের পাগলামি, কিসের অবুঝপনা, তার সুমিকে অনুমান করে নিতে হতো। ইংল্যান্ড গিয়ে দাদা যেমন বাড়ির সবাইকে চিঠি লিখত, সুতপাকেও তেমনি প্রথম প্রথম বেশ ঘন ঘনই চিঠি দিত। কচ্চিৎ কখনো কৌতূহলী হয়ে সুমি বন্ধুকে জিজ্ঞাসা করত, দাদা এত কি লেখে রে তোর কাছে? সুতপা বলতো, ইংল্যান্ডের প্রাকৃতিক বর্ণনা। সুমি হেসে বলতো, শুধুই প্রকৃতি বর্ণনা? দেখবি, ইচ্ছা করলে দেখতে পারিস। সুতপা জানে সুমি মরে গেলেও ওকে লেখা দাদার চিঠি দেখবে না, তাই এই সাহস দেখাতো। সুমি চিঠি দেখত না, কিন্তু বন্ধুর মুখের দিকে তাকিয়ে চিঠি পাওয়ার সুখটুকু দেখে নিত, সুন্দর মুখে সুখের প্রসাদনটুকু দেখত। তখন তার মনে হতো যে ভালোবেসেছে তার চেয়ে কেউ সুখী নয় এ সংসারে। সুমির মনে হতো ওরা পরস্পরের মধ্যে এমন কিছু দেখেছে যা সুমি কখনো দেখেনি, এমন কিছু পেয়েছে সুমি যা পাওয়ার কথা ভাবতেই পারে না। কখনো কখনো যে হিংসে না হতো তা নয়। শুধু চিঠিই তো নয়, দাদা ওকে টেপ রেকর্ডার কিনে দিয়েছে, ট্রানজিস্টার রেডিও পাঠিয়েছে, জন্মদিনে ঘড়ি উপহার দিয়েছে। মাঝে মাঝে হিংসে হতো, কিন্তু পাশাপাশি শুয়ে সুতপার মতো অমন রূপ, বিদ্যার গরবিনী মেয়েও সুমিকে যখন পরম সোহাগে জড়িয়ে ধরত, সুমির তখন মনে হতো সুতপার সুখ, সুতপার পাওয়া তারই পাওয়া, সুতপার সঙ্গে সে অভিন্ন হয়ে গেছে। দাদু এতক্ষণে বাথরুম থেকে বেরোলেন, একটু হেসে বললেন, তোকে অনেকক্ষণ একা একা বসিয়ে রেখেছি সুমি। সুমি বলল, বাবা, নাইতে আপনার এতক্ষণ লাগে? আপনি দেখছি মেয়েদেরও বাড়া। দাদু বললেন, তুই তো আমার নাম দিয়েছিস অর্ধনারীশ্বর, ধরে নে না আমি যাকে ভালোবাসতাম
সে আমার অঙ্গের সঙ্গে মিশে আছে। আমি যখন নাইতে যাই, বেরিয়ে এসে সেও নিয়ে নেয়। সুমি বলল, ভারী অভদ্র মেয়ে তো। আর আপনি যখন খেতে বসেন তখনও কি সে সঙ্গে সঙ্গে খেতে বসে? দাদু হেসে বললেন, না, তখন আমি একাই গোগ্রাসে গিলে নিই। মেয়েদের নাওয়ার মধ্যে কবিত্ব আছে। মেয়েদের খাওয়ার বর্ণনায় কোনো কবি সাহিত্যিককে মেতে উঠতে দেখেছিস? সুমি বলল, নাই বা মেতে উঠলেন, তাই বলে কি মেয়েরা খাবে না? দাদু হেসে বললেন, খাবে না কেন? পুরুষদের চোখের আড়ালে খাবে, তাতে চুরি করে বেশি খাওয়ার সুবিধেটাও পাবে। সেটুকু পুরুষরা সহ্য করতে রাজি। কিন্তু মেয়েদের ইনআর্টিস্টিক স্থূল অঙ্গভঙ্গি পুরুষের চোখে অসহ্য, অসহ্য। সুমি বলল, আপনি কোন কালের পুরুষের চোখের কথা বলছেন দাদু? এই কালের ছেলেদের দৃষ্টি অন্যরকম। তারা মেয়েদের সব কাজকর্মের মধ্যেই রূপ দেখে। আপনাদের আমলের এক চোখমই চলে গেছে। কার সঙ্গে গল্প করছো দাদু? ভেজানো দরজা ঠেলে সুতপা ঘরে ঢুকল। তারপর সুমিকে দেখে বলল, ও মা, তুই তুই কখন এলি? সুমি বলল, অনেকক্ষণ। তোকে তো আর পেলাম না, দাদুর সঙ্গে বসে বসে ঝগড়া করছি। সুতপা বলল, বারে, পৃথিবীতে একমাত্র দাদুর সঙ্গে ঝগড়া করে যা সুখ আছে। আয়, ভেতরে আয়। সুমি ওর সঙ্গে সঙ্গে গেল। পাশের ঘরখানি তালা বন্ধ। ও ঘরে সাধনা মাসি থাকেন। সংসারের দামি জিনিসপত্র সব ও ঘরে। সুতপার পড়াশোনার দিকে যেমন ঝোঁক, ঘরদোর গুছিয়ে রাখার দিকে তেমন নয়। ইচ্ছা করে যে উদাসীন থাকে, কি এসব কাজকে অবজ্ঞা করে, তা সুমির মনে হয় না। আসলে নিজের কাজেও ও এমনভাবে থাকে যে এসব ব্যাপারে খেয়ালই থাকে না। সিঙ্গেল বেডের খাট আছে একখানা, জানালার ধারে পড়াশোনার টেবিল, কয়েকটি র্যাকে স্তূপীকৃত বইয়ের রাশ, ছোট একটি ড্রেসিং টেবিলও আছে। দেয়ালে একটি মাত্র ক্যালেন্ডার। কারোর কোনো ফটো টটো নেই। ফটো টাঙিয়ে রাখা সুতপা পছন্দ করে না। সুমি লক্ষ্য করে দেখল দাদার দেয়া উপহারগুলি আছে। রেডিও সেটটা আছে, দাদার দেয়া ঘড়িটাও হাতে বাঁধা। সুমি বলল, ঘরদোরের কি ছিঁড়ি না করে রেখেছিস তুই? এখন কোন আমলে আছিস বলতো? মোগল আমলে না পাঠান আমলে? সুতপাও হেসে বলল, অত দূরে যাব কেন? আমি ব্রিটিশ আমলের শেষ 10 বছরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তুই যে আজ ভর দুপুরে হঠাৎ এখানে, তোর স্কুল টুল নেই? ছিল, পালিয়ে এসেছি। খুব ফাঁকিবাজ মেয়ে। সুমি বলল, সুতপা, তোর সঙ্গে আজ অনেক কথা আছে। সুতপা তার দিকে একবার তাকালো। কি অনুমান করলো কে জানে। একটু বাদে বলল, কথা টথা পরে হবে, দাদু না খেয়ে বসে আছেন, চল আগে খেয়ে নি। স্নানটা আগেই সেরে গিয়েছিল সুতপা। মার ঘর খুলে নিয়ে সেখানে গিয়ে আটপৌড়ে শাড়ি পরল। বাথরুম থেকে মুখ টুক ধুয়ে এসে সুমিকে বলল, চল খেয়ে নি এবার। সুমি বলল, সে কি রে, আমি তো খেয়েই বেরিয়েছি, আমি আবার কি খাবো? সুতপা বলল, চল বসবি আমাদের সঙ্গে, দাদুর সঙ্গে গল্প করবি। ডাইনিং রুম বলে কিছু নেই। ডাইনিং স্পেস আছে রান্নাঘরের লাগা। সেখানেই টেবিল পেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ভাত, ডাল, তরকারি সব এনে টেবিলের উপর রাখল সুতপা। সুমি ওকে সাহায্য করল। দাদু এসে বসলেন ওদের মুখোমুখি। সুমি বলল, দাদু, আজ আপনার কষ্ট হবে। কেন বলো তো? সুমি বলল, মেয়েদের খাওয়ার মতো স্থূল ব্যাপার আপনাকে চোখে দেখতে হবে। দাদু বললেন, তোরা আবার মেয়ে নাকি? ও মা, আমরা তবে কি? দাদু বললেন, ছায়া, মায়া, প্রহেলিকা ইত্যাদি ইত্যাদি। রক্তমাংসের কোনো মেয়েকে আপনি দেখেননি? কেবল একজনকেই দেখেছি। কে তিনি? দাদু বললেন, কি হবে সেই নাম শুনিয়ে? বড্ড সেকেলে নাম। একজনের কাছে যে নাম ইষ্টমন্ত্র, আর 5 জনের কানে তা করকর করবে। কি দরকার? সুমি বলল, যাকে পেলে নয় তার নাম জপ করে তার মূর্তি ধ্যান করে সারা জীবন কাটিয়ে দিলেন। তাই কি দেওয়া যায়? এ কথা আপনি আমাদের বিশ্বাস করতে বলেন? দাদু এবার একটু সিরিয়াস হয়ে গেলেন। গম্ভীরভাবে বললেন, বিশ্বাস করা না করাটা তোদের মর্জির ওপর নির্ভর করে। আমি বললেই কি তোরা আর বিশ্বাস করতে পারবি?
সুতপা এবার একটু ধমকের সুরে বলল, কি বাজে তর্ক করছিস সুমি? নিজেও খাচ্ছিস নে, দাদুকেও খেতে দিচ্ছিস নে। সুমি এবার লজ্জিত হয়ে পরিবেশনের ভার নিল, কিন্তু শুধু দিয়ে থুই নিস্তার পেল না। দাদু আর সুতপার অনুরোধে কিছু খেতেও হলো। খাওয়া দাওয়ার পর দাদু বসবার ঘরে গিয়ে চুরুট ধরালেন। হেসে বললেন, এর গন্ধটা আবার আমার তপু দিদির সহ্য হয় না। কি করি, বহুদিনের অভ্যাস, ছাড়তেও পারি নে। সুতপা হেসে বলল, আমার জন্যে কেন তুমি নেশার জিনিস ছাড়বে? আমি তো আর তোমার সেই বিবি নই। দাদুকে বিশ্রাম করতে দিয়ে সুতপা সুমিকে নিয়ে নিজের ঘরে এলো। বলল, বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, রোদ লেগে মাথা ধরেছে, একটু শুয়ে নি, শুবি তুই? সুমি বলল, আপত্তি কি? স্কুল যখন কামাই করলাম, হয় ঘুমোবো না হয় সিনেমা দেখব। সুতপা, দেখবি কোনো সিনেমা টিনেমা? যাবি ম্যাটিনি শোতে? সুতপা বলল, না ভাই, এই তো ঘোরাঘুরি করে এলাম, ভালো লাগছে না, তার চেয়ে একটু শুয়ে থাক, সেই ভালো। একজনের বিছানায় দুজনে ঘেঁষাঘেঁষি করে শুয়ে পড়ল। সুমি এসে আরো অনেকবার শুয়েছে। কে জানে, এই হয়তো শেষ শোয়া। দাদা যা কাণ্ড করে বসল, তাতে এর পরেও কি সুমির সঙ্গে সুতপা বন্ধুত্ব রাখবে? ভদ্র, শিক্ষিত, রুচিসম্পন্ন পরিবারের মেয়ে, সঙ্গে সঙ্গে যে মুখ দেখা দেখি বন্ধ করে দেবে তা নয়, তবে আস্তে আস্তে সমস্ত উত্তাপ পুড়িয়ে জুড়িয়ে যাবে। ঘনিষ্ঠ বন্ধুত্ব সাধারণ আলাপ পরিচয়ের সম্পর্কে নেমে আসবে। বড় খারাপ লাগবে সুমির। তেমন সম্পর্ক থাকার চেয়ে না থাকাই ভালো। একটু চুপ করে থেকে সুমি বলল, আচ্ছা সুতপা, ভালোবাসার ঘনিষ্ঠতায় তোর বিশ্বাস আছে? সুতপা একটু যেন চমকে উঠল। বলল, হঠাৎ ও কথা বলছিস যে? সুমি বলল, আমি দাদুর কথা ভাবছিলাম। আসলে সে ভাবছিল দাদার কথা, কিন্তু তা তো চট করে ওকে বলা যায় না। সুতপা কোনো কথা বলল না। সুমি ওর কাঁধ ধরে একটু নাড়া দিয়ে বলল, বল না। সুতপা তবু কিছুক্ষণ চুপ করে রইল। দরজা ওরা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। জানালায় জানালায় পুরো পর্দা। দিন দুপুর যেন অন্ধকার রাত দুপুরের মতো। বল না। সুমি আবার তাগিদ দিল। সুতপা বলল, কি হবে ওসব নিয়ে আলোচনা করে? তোর তো ও নিয়ে মাথা ব্যথা নেই। সুমি বলল, নিজের মাথা ব্যথাটাই কি সব? দাদুর সঙ্গে যতই তর্ক করি না কেন, একজনকে ভালোবেসে থাকতে পারাটাই কিন্তু ভালো। একজনের মধ্যে যারা সব পায় তারাই ভাগ্যবান, আর যারা দাঁড়ে দাঁড়ে ঘোরে তারা হতভাগা। তারাও হয়তো একই বস্তুই খোঁজে, অনেকের মধ্যে সেই একজনকেই খোঁজে, কিন্তু মুখে সে কথা স্বীকার করে না। নিজেরাও সে কথা বুঝতে পারে না। তাদের মতো হতভাগ্য আর নেই। সুতপা চুপ করে রইল, কিন্তু সুমি যেন মনের সব কথা ঢেলে দেওয়ার জন্য এসেছে। তুই দাদার চিঠি পেয়েছিস? সুমির ইচ্ছা ছিল না আজই এ কথা বলে, কিন্তু ভিতর থেকে কে যেন তাকে ঠেলে নিয়ে চলেছে, তাকে যেন স্থির থাকতে দিচ্ছে না। এই আঘাত, এই বেদনা, এই অপমান, এই বিশ্বাস হননের যন্ত্রণা যেন সুমিরই, আর কারো নয়। পেয়েছিস চিঠি? সুতপা মৃদুস্বরে বলল, পেয়েছি। কি লিখেছে দাদা? সুতপা একটু চুপ করে বলল, সবই লিখেছে। তুই যা বলতে এসেছিস সুমি, আমি তা জানি। সে আগেই সব জানিয়েছে। সুতপা আর কিছু বলল না। সুমি এরপর কি যে বলবে ভেবে পেল না, অথচ বলবার জন্য তার আগ্রহের শেষ নেই। সে বন্ধুকে আশ্বাস দিতে চায়, সান্ত্বনা দিতে চায়, দাদার জন্য ক্ষমা ভিক্ষা করতে চায়, কিন্তু সুতপা যেন ওসব কিছু চায় না। পৃথিবীতে তার আর কিছু দরকার নেই। সুতপা এবার পাশ ফিরল, বলল, বড্ড মাথা ধরেছে, এবার একটু ঘুমোবো। একটা ট্যাবলেট খেলাম, তবু কমছে না। ঘুমোতে পারলে তবে শান্তি। সুমি বলল, আমি কি তোর মাথাটা একটু টিপে দেব? সুতপা বলল, না না, তাতে আমার ভারী অস্বস্তি লাগে। তুই বরং আমাকে একটু ঘুমোতে দে। তোর যদি ঘুম না পায়, দাদুর সঙ্গে বসে বসে খানিকক্ষণ গল্প কর গিয়ে, পরে আমরা একসঙ্গে বসে চা টা খাবো। সুমি বুঝতে পারল
এই মুহূর্তে সুতপা সম্পূর্ণ একা থাকতে চাইছে। যে পরম অন্তরঙ্গ ছিল সেই যখন দূরে সরে গেল, বাইরের কারোর সঙ্গই এই মুহূর্তে তার কাছে আর সহনীয় নয়। সুমি চুপ করে রইল। অথচ অনেক কথা তার জানবার ইচ্ছা ছিল। কেন এমন হলো, ভিতরের ইতিহাসটা কি, সুতপা আগে থেকেই কিছু টের পেয়েছিল কিনা সুমির জানবার ইচ্ছা ছিল। কিন্তু আর কিছুই জানা যাবে না। সুতপা পাষাণ হয়ে গেছে। ওর মুখ থেকে কিছুই আজ আর বের করা যাবে না। ওকে কিছু বলতে যাওয়াও এখন অর্থহীন। সুতপা কি সত্যি ঘুমোচ্ছে, না ঘুমের ভান করে পড়ে আছে? সুতপা কি মাথা ধরার ওষুধ খেয়েছে, না ঘুমের ওষুধ খেয়েছে, কে জানে। সুমি উঠে পড়ল। আজ আর এখানে থেকে লাভ নেই। আর একদিন আসতে হবে। শোকের প্রথম তীব্রতাটা কেটে যাক, তখন হয়তো সুমিকে সুতপার ফের দরকার হবে। বাইরের ঘরে সুমি এসে দেখল দাদু একখানা মোটা বই পড়ছেন। কি পড়ছেন দাদু? দাদু মুখ তুলে তাকিয়ে একটু হেসে বললেন, এটা মেটাফিজিক্স। সুমি ভাবল ওই বয়সে এসব ছাড়া আর কি পড়বেন। চুরুটের গন্ধের সঙ্গে অধ্যাত্মবিদ্যার ধোঁয়া। কিন্তু সব সান্ত্বনা কি আছে ওই বিদ্যায়? জীবনের সব আশ্বাস, সব আশ্রয় কি ওর মধ্যে পাওয়া যায়? সুমি বলল, চলি দাদু। সে কি, এই রোদের মধ্যে কোথায় যাবি? সুতপা কি করছে? ও ঘুমোচ্ছে। আমার ঘুম পেল না, আমি যাই, একটু কাজ আছে, ওকে বলবেন। দাদু বললেন, আচ্ছা। সিঁড়ি দিয়ে নামতে নামতে সুমি ভাবল, কাজ না ছাই। আজ তার কোনো কাজ নেই, সঙ্গী নেই, বন্ধু নেই, পালাবার একটা জায়গা পর্যন্ত নেই। হাত ঘড়িটা দেখে নিল সুমি। ম্যাটিনি শোয়ের এখনো সময় আছে। এই পাড়া সিনেমা হাউসে যে হিন্দি ছবিটা হচ্ছে সেখানে যাওয়াই ভালো। তাতে প্রেম ট্রেম, নাচ গান, খুন জখম সব আছে। কিন্তু যা ভিড় হচ্ছে তাতে এই শেষ মুহূর্তে গিয়ে এখন টিকিট পাওয়া গেলে হয়। সুতপা ঘুমোয়নি, ঘুমের ভান করে পড়েছিল। কখন সুমি উঠে গেল, দাদুর সঙ্গে কথাবার্তা বলে চলে গেল, সবই সুতপা জানে। বেচারা সুমি, ওর জন্যে কষ্ট হয় সুতপার। ও এসেছিল সান্ত্বনা দিতে, দুটো সমবেদনার কথা জানাতে। ওর সঙ্গে এমন রূঢ় ব্যবহার না করলেই হতো। সত্যিই সুমি তার ঘনিষ্ঠ বন্ধু, অকৃত্রিম বন্ধু। কোনো ছেলে যখন সুতপার সঙ্গে আলাপ পরিচয়, ঘনিষ্ঠতার আগ্রহ দেখায়, বুঝতে অসুবিধে হয় না সে কোন আকর্ষণে এসেছে। কিন্তু কোনো মেয়ে যখন আরেকটি মেয়ের সত্যিকারের বন্ধু হয়, সে বন্ধুত্বের স্বাদ আলাদা। তার কাছে কোনো সাজসজ্জার দরকার হয় না, ছলা কলা আড়াল আবডালের দরকার হয় না। সুমি তার সত্যি অন্তরঙ্গ বন্ধু, তাকে ভালোবাসে। স্কুল কলেজের যারা বন্ধু ছিল তাদের প্রায় কারোর সঙ্গেই এখন আর সুতপার বন্ধুত্ব নেই। বিয়ে হওয়ার পর কেউ কেউ কলকাতার বাইরে চলে গেছে। প্রথম প্রথম দু একখানা চিঠিপত্র লেখালেখি চলত, তারপর সব বন্ধ। কলকাতায় যারা আছে তাদের সঙ্গেও কচ্চিৎ কখনো দেখা সাক্ষাৎ হয়। যাদের বিয়ে হয়েছে তারা নিজেদের ঘর সংসার নিয়ে ব্যস্ত। যাদের বিয়ে হয়নি তারা শুধু বিয়ের জন্যই উৎসুক। বিয়ে যদি নাও হয়, অন্তত একটা ভালো চাকরি চাই। সবাই সরে গেছে, বন্ধু হিসেবে শুধু সুমিই আছে কাছাকাছি। সুমির মনেও কত নৈরাশ্য। বিয়ে হচ্ছে না, কোনো ছেলের সঙ্গে আজ পর্যন্ত ওর কোনো বন্ধুত্ব গড়ে উঠল না। ভালো চাকরিই বা ওর হলো কই? ওর নৈরাশ্য আছে, কিন্তু সেই নৈরাশ্যে ও সব সময় হা হুতাশ করে না। বরং সুতপার গৌরবেই ওর যেন গৌরব, সুতপার সুখই যেন ওর সুখ। এই একাত্মতা অনেক সময় ভালো লাগে, আবার কোনো কোনো সময় দুঃসহ মনে হয়। আজ সুমিকে দেখে ভিতরে ভিতরে চটে গিয়েছিল সুতপা। কেন এলো ও? আজই কেন এলো? কটা দিন সবুর করতে পারল না সুমি? কে ওকে ডেকেছে সমবেদনা জানাবার জন্যে? এই সহানুভূতি 16 আনা অকৃত্রিম হতে পারে। দিলীপ যদি ওর দাদা না হতো তাহলেও কথা ছিল, কিন্তু দিলীপ একই সঙ্গে ওর দাদা আর বন্ধু। দাদাকে ও যে কত ভালোবাসে তা তো সুতপা জানে। সুতপা একদিন ঠাট্টা করে বলেছিল, নিতান্তই তোর আপন দাদা,
তাই আমার সঙ্গে ওকে বন্ধুত্বের সুযোগ দিয়েছিস। কাজিন টাজিন হলে বোধহয় আর কারোর কাছে ঘেঁষতে দিতি না। সুমি বলেছিল, তুই বড় অভদ্র হয়েছিস সুতপা। দাদা আমার বন্ধু, কিন্তু সব বন্ধুত্ব কি সমান? তা ঠিক, সব বন্ধুত্ব সমান নয়। তাই দিলীপ যত অপরাধী করুক, সুমি তাকে ফেলে দিতে পারবে না। কিন্তু এই ঘটনার পর দিলীপকে মনের কোনো কোণেই সুতপা কি স্থান দিতে পারবে? শেষ পর্যন্ত দিলীপই কিন্তু হেরে গেল। নৈতিক পরাজয়। প্রতিশ্রুতি রাখতে না পারার অক্ষমতা তাকে স্বীকার করতেই হলো। একবার কথা হয়েছিল ইংল্যান্ডে যাওয়ার আগে দিলীপ বিয়ে করে যাবে, কিন্তু সুতপাই তাতে রাজি হয়নি। তুমি বরং তোমার পড়াশোনা সেরে এসো, কাজকর্ম মিটিয়ে নাও, তারপর বিয়ে। তখন তো কথা ছিল ডক্টরেট করবার জন্যই বাইরে যাচ্ছে দিলীপ, শুধু অর্থ উপার্জন তার উদ্দেশ্য নয়। সুতপা বলেছিল, বিয়ে করে বাইরে যাওয়া মানে যেন রক্ষা কবচ হাতে বেঁধে বিদেশ যাওয়া। বরং পরীক্ষা হোক 2 বছর বাইরে থেকেও তুমি আমাকে ভালোবাসতে পারো কিনা, আমাদের ভালোবাসা কতখানি টেকসই তার একটা যাচাই হয়ে যাক। কেন এ কথা বলেছিল সুতপা, সে এখন নিজেই ভেবে অবাক হয়ে যায়। সে যে দুর্বল নয়, দিলীপের মতো ছেলেকেও সে যে হারাবার ঝুঁকি নিতে পারে, এই অহংকারটাই কি তার মনে প্রবল হয়ে উঠেছিল? না আরও একটা অপ্রীতিকর ছবি তার মনে ভেসে উঠেছিল? বিয়ে করে একজন তার উপর দখলি সত্ত্ব জারি করে গেছে, আর সে শাঁকা সিঁদুরের সেই চিহ্ন বয়ে বেড়াচ্ছে। সুতপার ছেলে বন্ধুরা তাকে দেখে হেসে বলছে, তুমি এখন অন্যের সম্পত্তি। দৃশ্যটা কল্পনা করে সুতপার ভালো লাগেনি। দিলীপ একটু হেসে বলেছিল, বুঝতে পেরেছি, তুমি তোমার নিজের পথটা খোলা রাখতে চাও। এই 2 বছরে যদি কোনো বেটার চান্স আসে, সেই সম্ভাবনাকে নষ্ট করে লাভ কি? এই তো তোমার মনের কথা। সুতপা বলেছিল, আমার মন দেখছি তোমার কাছে সহজ পাঠের মতো সোজা। একটি মেয়ের জীবনে আমাদের দেশে কটা চান্সই বা আসে? তার চেয়ে তোমার চান্স তো অনেক বেশি। তবু তো আমি ঝুঁকি নিচ্ছি, নিজের ওপর বিশ্বাস আছে বলেই তো নিতে পারছি। দিলীপ জবাব দিয়েছিল, কেবল নিজের ওপর বিশ্বাসের কথাটাই বললে, আমার ওপরে যে বিশ্বাস আছে এই কথা তো কই একবারও বললে না। সুতপা কৌতুক করে বলেছিল, তুমি যে বিশ্বাসের পাত্র তার প্রমাণ আগে পাই। কিন্তু মাঝে মাঝে কি যে হতো দিলীপের, ঠাট্টা তামাশা বুঝতে পারত না। গম্ভীরভাবে বলেছিল, ঠিক আছে, মানে তুমি এখনো নিজের মন বুঝতে পারছো না, তোমার আরো সময় চাই। বেশ, নাও সময়। সুতপা কিন্তু সত্যি সত্যি সময় চায়নি, শুধু এইটুকু চেয়েছিল বিয়ের পর যেন তাদের আলাদা থাকতে না হয়। কিন্তু দিলীপেরও কি জেদ কম? কিন্তু বিয়ে করেই সুতপাকে সে সঙ্গে নিয়ে যাবে কি 2-4 মাসের মধ্যে নেবে, এমন প্রতিশ্রুতি সে দেয়নি। বলেছে, আমি কথা দিতে পারি নে, যখন আমার সময় সুযোগ হবে তখন তোমাকে নেব। সুতপা বলেছে, তোমার সময়টাই বুঝি সময়, আমার সময়টা আর সময় নয়? বেশ, তোমার টাকায় আমি ইংল্যান্ডে যাবই না, তোমার পরিচয় আমি যাবই না। আমি নিজের টাকায় নিজের পরিচয় ওখানে যাব। বিয়ে যদি হয় কলকাতায় না, লন্ডনেই হবে। আশ্চর্য, কেন এসব কথা বলতে গিয়েছিল সুতপা পরে নিজেই ভেবে অবাক হয়ে গিয়েছিল। এর আগেও তাদের মিলনের মুহূর্তগুলি অবিমিশ্র ছিল না। সুমি তাদের মেলামেশার কত সুযোগ করে দিত, কিন্তু সব সুযোগের সদ্ব্যবহার সুতপা করতে পারেনি। তর্ক হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। দিলীপ যতদিন কলকাতায় ছিল ততদিন তো আর কোনো মেয়ে তাদের মধ্যে আসেনি, কিন্তু আরও একটি মেয়ে যেন ছায়ার মতো তার পিছনে পিছনে গেছে। সুবিধা পেলেই মাঝখানে এসে দাঁড়িয়েছে। কত চোখা চোখা কথা, কড়া কড়া কথা দিলীপকে বলেছে। দিলীপ যা পছন্দ করে না তাই যেন বেশি করে ওকে শুনিয়েছে, তার অপছন্দ মতো ব্যবহার করেছে। সুতপা কল্পনা করে সেই মেয়েটির সঙ্গে তার শুধু আকৃতিগত মিল আছে, আর কোনো মিল নেই। দিলীপ, তুমি ভুল করলে। আমাদের দুজনের মধ্যে কোনটি আসল কোনটি নকল চিনে নিতে পারলে না। দিলীপ ইংল্যান্ডে যাওয়ার আগে কিন্তু সুতপার মত বদলে গিয়েছিল। ওকে চুপি চুপি বলেছিল, শোনো, বিয়েটা হয়েই যাক। দিলীপ হেসে বলেছিল, খেপেছ?
আমার যাওয়ার আর 1 সপ্তাহ বাকি নেই। আমি হোলডল বেঁধে ফেলেছি। সুতপা বলেছিল, হোলডল খুলতে কতক্ষণ? শুনেছি টাকা খরচ করলে কি জানাশোনা থাকলে 24 ঘন্টার নোটিশেও রেজিস্ট্রি ম্যারেজ হয়। সেই ব্যবস্থাই করো না, টাকা আমার কাছে আছে। দিলীপ বলেছিল, প্যাসেজ মানির জন্য জমিয়ে রাখো, অত তাড়াহুড়ো করার দরকার কি? বিয়েটা লন্ডনে গিয়েই হবে। তারপর অবশ্য দিলীপ ওর হাতখানা ধরে নিজের হাতের মধ্যে কিছুক্ষণ রেখে একটু চাপ দিয়ে বলেছিল, এত ভাবছো কেন? ভয় নেই। সুতপা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল, ভাববো কেন? ভয় বা কেন করতে যাব? তুমি আমাকে কি ভাবো বলো তো? দিলীপ, তুমি সেই দর্পিতা অহংকারিণীকেই দেখলে। তার আড়ালে আরো একজন যে ছিল তাকে তুমি চিনতেই পারলে না। এই তোমার পৌরুষ? তুমি তোমার কথার মর্যাদা রাখতে পারলে না। এই তোমার পুরুষত্বের বড়াই। এই পৌরুষ নিয়ে আরো কয়েকবার কথা হয়েছে দিলীপের সঙ্গে। সেকালই বলো, একালেই বলো, সব কালের পুরুষই মেয়ের মধ্যে একটা মেয়েকেই চায়। জাস্ট এ ওম্যান, আ ওম্যানলি ওম্যান। সুতপা জবাব দিয়েছিল, শুধু চাইলেই কি হয়? পুরুষের মতো পুরুষই সেই মেয়েকে চায়, আর কারো তাতে অধিকার নেই। দিলীপ, প্রমাণ হয়ে গেল তুমি যথেষ্ট রকমের পুরুষও নাও। তুমি বিলাতেই যাও আর হাজার হাজার টাকা রোজগারই করো, আর বহু মেয়েকে ভোগই করো। আমি তাকে পৌরুষ বলি নে। আমার কাছে পৌরুষের সংজ্ঞা আলাদা। আমার কাছে পুরুষের মূর্তি আরো মহিমা দিয়ে গড়া। দরজায় টোকা পড়ল। কে? কিরে, আর কতক্ষণ ঘুমোবি? 4টে যে বেজে গেল। চাটা কিছু পাবো? দাদুর গলা। সুতপা সাড়া দিয়ে বলল, উঠছি দাদু। তারপর দোর খুলে বাইরে এসে একটু হেসে বলল, চা চা করে খুব যে চেঁচাচ্ছ। চা যদি ভাগ্যে থাকে তাহলে পাবে, নইলে পাবে না। দাদু বললেন, আমার ভাগ্য তো সব তোদের হাতে। লোকে বলে স্ত্রী ভাগ্যে ধন। আমার তো সেই স্ত্রীও হলো না, ধন জনও হলো না। নাতনি ভাগ্যে 1 কাপ চাও যদি না জোটে। দেখা যাক তোমার ভাগ্য আর আমার হাত যশ। 2 কাপ চা করে নিয়ে দাদুর সামনে বসল সুতপা। বালকই হোক, বৃদ্ধই হোক, যে কোনো একজনের সঙ্গ পেলেই হয়। একা একা সুতপা আর থাকতে পারছে না। তাছাড়া একা থাকতে চাইলেই কি থাকবার জো আছে? একা থাকলেই আর একজন বিশ্বাসঘাতী পুরুষ এসে সামনে দাঁড়ায়। সুতপাকে মনে করিয়ে দেয় সে কত অসহায়। কোনো প্রতিকার প্রতিশোধের সাধ্য নেই। অত দূরে যে রয়েছে তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কাছে থাকলেই কি তেমন কিছু করতে পারত? সুতপার আত্মমর্যাদায় বাধ্য না? বাহ, চমৎকার চা হয়েছে। কিন্তু তখন থেকে গোবিন্দের মা হয়ে বসে আছিস কেন বলতো? অমন সুন্দর মুখখানাকে একেবারে হাঁড়ি বানিয়ে রেখেছিস। তাই নাকি? খুব সুন্দর মুখ নাকি? দাদু বললেন, ওগো সুন্দরী, সে কথা তুমি নিজেও জানো, তবু শুনতে চাওয়ার বিরাম নেই। হা ঘরে ভোমরা যদি কানের কাছে গুনগুন করে তাতেও তৃপ্তি হয় না। দাদুর বলার ভঙ্গিতে সুতপা একটু হেসে বলল, সত্যি আমাকে তোমার সুন্দর লাগছে? তুমি যাকে ভালোবাসতে তার চেয়েও সুন্দর? দাদু বললেন, আহা, আবার তুলনা টানা কেন? তোমরা সবাই অতুলনীয়া। সুতপা বলল, বুঝতে পেরেছি, তুমি আসল কথাটা বলতে চাও না, তাই ওইসব মন ভোলানো কথা। এবার বলো, যিনি আমার দিদিমা হব হব করেছিলেন তিনি শেষ পর্যন্ত কেন হলেন না? তুমি তাকে রিফিউজ করলে, না তিনি তোমাকে রিজেক্ট করে দিলেন? দাদু করুণ মুখে বললেন, আর বলিস কেন, তিনি আমাকে যোগ্য মনে করলেন না। তিনি নয়, তার বাপ। আমি যে তার মেয়েকে খাইয়ে পড়িয়ে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো তিনি তেমন ভরসা পেলেন না। বেশ করেছেন, উপযুক্ত কাজ করেছেন, তার নিশ্চয়ই বিয়ে থা হয়ে গেছে। দাদু বললেন, কবে? তবু এখনো তুমি সেই পরস্ত্রীর ধ্যান করো? করি বই কি, তবে তিনি এখন আর শুধু স্ত্রী নন, জননী, গৃহিণী, তাছাড়া ডজনখানেক নাতি নাতনির ঠাকুরমা, দিদিমা।
এখন শুধু ধ্যান করা নয়, দেখা করতেও বাধা নেই। তুমি যাও দেখা করতে? মাঝে মাঝে যাইবই কি। প্রেমালাপটা কেমন হয়? দাদু হেসে বললেন, কেমন আর হবে? আমি বলি, ওগো কেমন আছো? তিনি বলেন, যেমন দেখছ। সুতপা ভাবল, কোনোদিন দিলীপ আর তার মধ্যে কি ওই ধরনের সম্পর্ক হবে? অতিরিক্ত বুড়ো হয়ে যাওয়ার পর সুতপার মনেও কি অমন প্রশান্তি আসবে, ক্ষমা আর ঔদার্য আসবে? তখন কি হবে কে জানে। এখন তো সে কথা ভাবতে পারছে না সুতপা। এখন শুধু ভাবছে একটা শোধ নিতে পারলে হতো। সেই প্রতিশোধের চেহারা কেমন হবে তা তার ধারণায় নেই। দিলীপের বোন সুমিকে অপমান করলে কি গায়ের জ্বালা মিটবে? নাকি ওর বাবা প্রফুল্ল বাবুর সঙ্গে খারাপ ব্যবহার করলে এর সমুচিত জবাব হবে? নাকি বসে বসে ফ্লার্ট করে তাকে হতবাক করে দেবে? আর তো তার শ্বশুর হওয়ার সম্ভাবনা নেই, তাতে দোষ কি? নিজের উদ্ভট কল্পনায় নিজেই হাসল সুতপা। বেলা পড়ে এসেছে। ফ্ল্যাট বাড়িগুলোর পাশ দিয়ে যে রাস্তাটুকু গেছে তা এতক্ষণ প্রায় জনবিরল ছিল। এখন রিকশা চলছে, ট্যাক্সি চলছে, লোকজনের চলাচলও বেড়েছে। দাদু উঠে চলে গেলেন বৈকালিক ভ্রমণে। সকাল সন্ধ্যায় তার কয়েক মাইল হাঁটা চাই, এতে নাকি শরীর মজবুত থাকে। এই বয়সে মজবুত শরীর দিয়ে তিনি কি করবেন তিনিই জানেন। একটু বাদে সাধনা অফিস থেকে ফিরলেন। আজ তাড়াতাড়ি ফিরেছেন, মুখখানা গম্ভীর। একটু ক্লান্ত, একটু যেন অবসন্ন লাগছে মাকে। মায়ের জন্য মাঝে মাঝে দুঃখ হয় সুতপার। মার একমাত্র আশা ভরসা সেই। শতপুত্র সমকন্যা, অনেক যত্ন করে মানুষ করেছেন। যে বয়সে বিধবা হয়েছিলেন, আর তাঁর যা রূপ গুণ, তাতে স্বচ্ছন্দে আর একবার বিয়ে করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। সুতপা ভাবল, করলে বোধহয় ভালোই হতো। তার আর একটা সংসার হতো, স্বামী হতো, নানা রকম ডাইভারশন ছাড়াও সুতপাকে একটি বিধবা মহিলার সর্বস্ব হয়ে থাকতে হতো না। মার সবই ভালো, শুধু বেশি খবরদারি করেন। সুতপা যে বড় হয়েছে সে কথা মনে রাখতে পারেন না, মানতেও চান না। কারণে অকারণে সুতপার ব্যক্তিগত জীবনে এসে ঢুঁ মারেন। মেয়ের সবকিছুই তার নখদর্পণে রাখা চাই। কেন? সাধনা বললেন, এই যে বাড়িতেই আছিস? হ্যাঁ। বেরোসনি? সকালে একবার বেরিয়েছিলাম। মা অফিসের শাড়িটারি বদলে মুখ হাত ধুয়ে নিজেই চা করলেন, খাবার করলেন। গ্যাসের উনুন করে নিয়েছেন, তাতে সব তাড়াতাড়ি হয়ে যায়। বাইরের কোনো কাজের লোক রাখেন না মা। রাখবেন কি? তাদের কারোর সঙ্গে বনিবনাও হয় না। তাদের হাতের কাজও তার পছন্দ নয়। সুতপা তাকিয়ে তাকিয়ে মার কর্মতৎপরতা দেখল, তাকে সাহায্যের জন্য এগিয়ে এলো না। সুতপা জানে মার এখন যা মন মেজাজ, তাতে তার কাজ ওর পছন্দ হবে না। সাধনা আদেশের সুরে বললেন, আয় খাবি আয়। সুতপা বলল, তুমি খেয়ে নাও মা, আমি দাদুর সঙ্গে একটু আগে চা খেয়েছি। চায়ের সঙ্গে আর কি খেয়েছিস? সুতপা বলল, আর আবার কি খাবো? সব সময় কি মানুষের খেতে ইচ্ছা করে? সাধনা বললেন, ইচ্ছা না করলেও খেতে হয়। না খেয়ে কে শুকিয়ে শুকিয়ে থাকো, একটা কিছু ঘটাও, তারপর তাই নিয়ে আবার হুলুস্থুল হোক, এসো বলছি। অনিচ্ছা সত্ত্বেও সুতপা গিয়ে টেবিলে বসল। না খেলে মা নিজেই একটা হুলুস্থুল বাঁধাবেন। তার চেয়ে কিছু মুখে দেওয়া ভালো। খাওয়ার ভান করা যায়, না ঘুমিয়ে ঘুমোবার ভান করা যায়, না ভালোবেসে ভালোবাসার ভান করা কি যায় না? কে জানে, বাকি জীবন হয়তো সুতপাকে এই ভান করেই কাটাতে হবে। সুতপার মনে হলো সব ভালোবাসার মধ্যেই ভান আছে, খানিকটা ভালোবাসা, খানিকটা ভান। এই যে খাবার নিয়ে মা তাকে এত সাধাসাধি করছেন, এর মধ্যেও কি বাড়াবাড়ি নেই? এই মুহূর্তে মার মনে মাতৃস্নেহ যে উথলে পড়ছে না, তা সুতপা জানে। তবু তো দেখানো হচ্ছে, সুতপাকে দেখতেও হচ্ছে। সাধনা বললেন, প্রফুল্লবাবু ফোন করেছিলেন। সুতপা লুচি তরকারি খেয়ে যেতে লাগলো, কোনো কথা বলল না। সাধনা খেতে খেতে বললেন, তিনি বললেন তিনি একটু বাদেই আসছেন। সুতপা অসহিষ্ণু হয়ে বলল, তিনি আসবেন কি করতে? তুমি বলে দিলে না কেন মা, তাঁর আসবার কোনো দরকার নেই?
সুমি এসেছিল, আমি তার সঙ্গে কথা বলিনি। সাধনা মেয়ের দিকে তাকালেন। এই তোর বাড়াবাড়ি, ব্যাপারটা হঠাৎ ঘটেনি। এমন যে হবে তুই তার আভাস ইঙ্গিত কি আগে থেকেই পাসনি? সুতপা বলল, মা, তুমি নিশ্চয়ই আমার চিঠিপত্র চুরি করে পড়েছ। তুমি কেন প্রভিডেন্ট ফান্ডে পড়ে আছো? আইবি ডিপার্টমেন্টে চলে যাও, তাড়াতাড়ি উন্নতি করতে পারবে। সাধনা বললেন, দায় পড়েছে আমার চিঠি পড়তে। আগে তো দিলীপ আমার কাছেও চিঠি লিখত, ওখানকার টোপোগ্রাফি, ওখানকার মেশিন লাইফ কত কি লিখে লিখে জানাতো। তারপর সব বন্ধ হয়ে গেল। শুধু পরের ছেলের দোষ দিলে কি হবে সুতপা? তোরও দোষ আছে। ওর সঙ্গে কথা পাকাপাকি হবার পরেও তুই অনেক ছেলের সঙ্গে মিশেছিস, তাদের সঙ্গে আড্ডা দিয়েছিস, গল্প করেছিস, সিনেমা দেখেছিস, সব আমার কানে এসেছে। তার কানেও যেতে পারে, তার তো এখানে বন্ধু বান্ধবের অভাব নেই। সুতপা বলল, তাদের তুমি বন্ধু বলো না মা, ইনফর্মার। মিশেছি তো কি হয়েছে? তুমি তোমার কলিগদের সঙ্গে মেশো না? তুমি প্রফুল্ল বাবুর সঙ্গে মেশো না? মেলামেশা মানেই কি ভালোবাসা, নাকি ভালোবাসা মানেই বিয়ে করা? সাধনা এর জবাবে কিছু বললেন না। খাবার শেষ করে চায়ের কাপটা সামনে টেনে নিলেন। একটু বাদে ফের শুরু করলেন, রিজার কথা তো দিলীপ তোকে আগেও লিখেছিল। সুতপা বলল, হ্যাঁ লিখেছিল। একটি বাঙালি মেয়ের সঙ্গে ওর আলাপ হয়েছে। দিলীপের অসুখের সময় সে নাকি ওকে খুব সেবা শুশ্রূষা করেছে। নিজের কাজকর্মের ক্ষতি করে কলেজ কামাই করে ওকে রেঁধে খাইয়েছে। সেই থেকে বন্ধুত্ব। মেয়েটা লেখাপড়া এমন কিছু জানে না, কিন্তু তাতে কি এসে যায়? আমি তো জানতাম না মা, ওর একজন নার্স দরকার, রাঁধুনি দরকার, ধূপানি দরকার, ওর স্ত্রীর কোনো দরকার নেই। সাধনা বললেন, তুই সত্যি কিছু জানিস নে সুতপা। দরকার হলে স্ত্রীকে নার্স হতে হয়, রাঁধুনি হতে হয়, সব হয়েই স্ত্রী হতে হয়। ভালোবাসা কোনো ওয়াটার টাইট কম্পার্টমেন্টে বাস করে না। সুতপা ভাবল, অক্ষমতাটা কার? সব হওয়ার তাগিদ যার মধ্যে জাগল না, দায়িত্বটা কি শুধু তার, নাকি যে জাগাতে পারল না তারও? দৌড়ে কলিং বেলের শব্দ। দাদু না প্রফুল্লবাবু নাকি আর কেউ? মা যখন উঠলেন না, সুতপাকেই উঠে দৌড় খুলে দিতে হলো। যা আশঙ্কা করেছিল তাই। অবাঞ্ছিত অতিথি প্রফুল্ল রঞ্জন, মুখখানা বিষণ্ণ করুণ। কিন্তু এই অনাত্মীয় এক প্রৌঢ় ভদ্রলোকের বিষণ্ণতায় সুতপার কি এসে যায়? তাছাড়া এই দুঃখের কতখানি অকৃত্রিম তাতেও সন্দেহ আছে। সুতপা বেশ একটু সময় নিয়ে বলল, আসুন। আমন্ত্রণের শুষ্কতাটুকু গোপন করল না। প্রফুল্লবাবু বললেন, তোমার মা এসেছেন? সুতপা বলল, হ্যাঁ, মা ভিতরে আছেন, আসুন। প্রফুল্লবাবু বাইরের ঘরে এসে বসলেন। বললেন, আজ গরমটা বড্ড বেশি, সেই যে সকাল থেকে গুমট করেছে। সুতপা ফ্যানটি খুলে দিয়ে বলল, মাকে ডেকে দিচ্ছি। ডেকে দিতে হলো না, সাধনা নিজেই এলেন বসবার ঘরে। প্রফুল্লবাবু উল্টো দিকে সোফায় বসলেন। সুতপা চলে যাচ্ছিল। প্রফুল্লবাবু বললেন, যেও না, বসো একটু। সুতপা বলল, মাই তো আছেন। প্রফুল্লবাবু বললেন, শুধু মা থাকলেই হবে না, আজ তোমার কাছেই আমার দরকার। সুতপা অপ্রসন্ন হয়ে বলল, আমার কাছে? সাধনা মেয়ের দিকে তাকিয়ে একটু অসহিষ্ণু ভঙ্গিতে বললেন, উনি যখন বলছেন বস না একটু। মার পাশেই বসল সুতপা, তবে বেশ একটু ব্যবধান রেখে। প্রফুল্লবাবু বললেন, তোমার কাছেই দরকার, আমার অপরাধ তো তোমার কাছেই। এবার সুতপার হাসি পেল। হেসে বলল, আপনার কি অপরাধ? তার হাসি দেখে ভদ্রলোক একটু ঘাবড়ে গেলেন বোধহয়। ঘাবড়ে যান, সুতপা তাই চেয়েছিল। প্রফুল্লবাবু একটু অবাক হয়ে থেকে বললেন, তুমি কি জানো না দিলীপের কাণ্ড? ও বুঝি তোমাদের কিছু জানায়নি? হতভাগা, সব গোপন করেছে। সাধনা এবার মেয়ের দিকে তাকালেন, তারপর প্রফুল্লবাবুর দিকে চেয়ে শান্তভাবে বললেন, না প্রফুল্লবাবু, ও আমাদের সব জানিয়েছে। প্রফুল্লবাবু বললেন, আমারও তাই মনে হচ্ছিল, ও আপনাদেরও জানাবে। কিন্তু কি কাণ্ড দেখুন, আমি তো ভাবতেই পারি নে
আমার ছেলে হয়ে ও এমন নিষ্ঠুর, এমন নির্মম হলো কি করে? আমার ছেলে হয়ে একটা নিরপরাধ মেয়েকে ও এমন করে আঘাত দিতে পারল? যেন প্রফুল্লবাবুরই সান্ত্বনার প্রয়োজন। উনি সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন। সাধনা বললেন, আপনি কি করবেন বলুন? আমাদের ছেলে মেয়ের ওপর আমাদের কতখানি বা হাত আছে। জন্মাবার আগে নিজেদের বাপ মা আমরা বেছে নিতে পারিনি। ছেলে মেয়ে জন্মাবার পর আমরা ভাবি আমরা তার শোধ তুলব, আমরা ওদের নিজেদের পছন্দ মতো গড়ে তুলব। কিন্তু তা কি হয় প্রফুল্লবাবু? ওরা বড় হবার পর আমরা ওদের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখি ওরাও যেন আমাদের বাপ মার মতো অ্যাক্সিডেন্টাল। ওরা যেন আমাদের হাতে গড়া নয়। আমাদের কিছুমাত্র ছাপ ওদের ওপর নেই। আমরা যেন দ্বিতীয়বার শিশু হয়ে ওদের ঘরেই জন্মেছি। অভিযোগটা যে কার বিরুদ্ধে সুতপার তা বুঝতে আর বাকি রইল না। অন্যদিন মার এসব কথা সে প্রতিবাদ করে, কিন্তু আজ চুপ করে রইল। সাধনা বললেন, আপনি বসুন প্রফুল্লবাবু, আমি চা নিয়ে আসছি। সুতপা বলল, তুমি কেন যাচ্ছ? আমি নিয়ে আসছি চা। সাধনা একটু হেসে বললেন, তুই কি আমার চেয়ে ভালো চা করতে পারিস? সাধনা চলে যাওয়ার পরে প্রফুল্লবাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। সুতপাও ভেবে পেল না কি বলে। এই করুণ কাতর ছেলের কৃতকর্মের জন্য লজ্জিত, দুঃখে অভিভূত প্রৌঢ় ভদ্রলোকের দিকে তাকিয়ে তার করুণাও হলো, আবার একটু হাসিও পেল। সুতপা একবার ভাবল ওকে বলে, প্রফুল্লবাবু অত কাতর হচ্ছেন কেন? ব্যাপারটা এমন কিছু নয়। আমাদের খানিকটা মনের মিল হয়েছিল, আমরা কাছাকাছি এসেছিলাম। যখন দেখলাম সে মিল তত বড় মিল নয়, নিজেরাই দূরে সরে গেলাম। বিয়ের পরে যে এই কাণ্ড ঘটেনি সে বরং ভালোই হয়েছে। আপনি তাতে বেশি দুঃখ পেতেন। দিলীপের আগে আমি যে একটা বিয়ে করে বসিনি সে বরং ভালোই হয়েছে। আপনি তাতে আরো দুঃখ পেতেন। সুতপা ভাবল, কঠিন শল্য চিকিৎসায় এই অসুস্থ অবসন্ন ভদ্রলোককে সুস্থ করে তোলে। কিন্তু প্রফুল্লবাবুর বিষাদক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে তা ঠিক পেরে উঠল না। প্রফুল্লবাবু বললেন, আমি বুঝতে পারছি সুতপা, ব্যাপারটা একদিনে হয়নি। অনেক দিন ধরে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি গড়ে উঠেছে, কিন্তু তা মিটিয়ে নিলেই হতো। তাকে মিটিয়ে নেওয়া যেত না সুতপা? সুতপা প্রফুল্লবাবুর দিকে তাকালো। তার হঠাৎ মনে হলো এ যেন দিলীপেরই গলা। দিলীপেরই যেন এক অতি পুরনো জীর্ণ সংস্করণ তার সামনে বসে আছে। দিলীপের অতীত, আবার দিলীপের ভবিষ্যৎ। দিলীপও কি একদিন বুড়ো হয়ে তার কাছে এইভাবে আসবে? দাদু যেমন যান তাঁর সেই বান্ধবীর কাছে, দিলীপও কি একদিন এমনি করুণ অনুনয়ের ভঙ্গিতে বলবে, সমস্ত ভুল বোঝাবুঝি কি মিটিয়ে নেওয়া যেত না সুতপা? প্রফুল্লবাবু বলতে লাগলেন, তবু দিলীপেরই দায়িত্ব বেশি। তুমি কি তাকে বলেছিলে তুমি বিয়ে করো? সুতপা ঘাড় নাড়ল। প্রফুল্লবাবু বললেন, তুমি কি তাকে বলেছিলে আমি তোমাকে ছেড়ে দিলাম, মুক্তি দিলাম? সুতপা ঘাড় নাড়ল। প্রফুল্লবাবু বললেন, তবে তবে তো তার দায়িত্বই বেশি। আমি কিন্তু কখনোই নিজে থেকে কাউকে ছেড়ে আসিনি সুতপা। যতদূর আমার মনে পড়ে আমি কোনো বন্ধুকে আঘাত করিনি। আঘাত পেয়েছি, দুঃখ দিইনি, দুঃখ পেয়েছি। আমি যদি কারোর কাছে কোনো অপরাধ করে থাকি সে আমার অতিরিক্ত ভালোবাসার অপরাধ, যা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। প্রফুল্লবাবুর অতীত জীবন এক্ষেত্রে অপ্রাসঙ্গিক, কিন্তু সুতপা মুখ ফুটে সে কথা বলতে পারল না। নিজেরও যে কিছু দোষ আছে তাও স্বীকার করতে পারল না সুতপা। তার মনে হলো তাও এখানে অপ্রাসঙ্গিক। সুতপার মনে হলো যে মেয়েটি অবনত মুখে প্রফুল্লবাবুর সামনে বসে আছে সে এক ভিন্ন মেয়ে, সে একান্তভাবেই মেয়ে। দিলীপ যাকে চেয়েছিল অথচ যে তাকে দেখতে পায়নি। একটি মেয়ে যে ভালোবাসা দিতে চেয়েছিল কিন্তু দিতে পারে না বলেই দিতে পারেনি, পেতে চেয়েছিল কিন্তু নিতে জানে না বলেই নিতে পারেনি। সেই ভালোবাসা দিতে না পারা, নিতে না পারার দুঃখে অভিভূত একটি মেয়েকে সুতপা নিজের মধ্যে অনুভব করল। এই প্রথম নেমে এলো বিচ্ছেদের দুঃখে একটি অশ্রুসিক্ত মুহূর্ত।
প্রফুল্লবাবু আবেগ রুদ্ধ স্বরে বলতে লাগলেন, তুমি সুখী হবে সুতপা, তুমি সুখী হবে। আমি আশীর্বাদ করছি। আমার আর তো কিছু করবার নেই, শুধু আশীর্বাদই করতে পারি। আজকের এই দুঃখের কথা তোমার মনে থাকবে না। তুমি আবার ভালোবাসবে, স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করবে। তারপর যেন নিজের মনেই বলতে লাগলেন, ভালোবাসা সারা জীবনে কতবার কতভাবে তার যাওয়া আসা। অভিজ্ঞতার কি কোনো ছাপ থাকে? এক এক সময় মনে হয় থাকে না, কিচ্ছু থাকে না। আবার মনে হয় থাকে। প্রতিটি অভিজ্ঞতাই আমাদের কিছু না কিছু দিয়ে যায়, কিছুই বৃথা যায় না। সুতপা ভাবল, কে জানে এই অভিজ্ঞতার কোনো দাম তার জীবনে থাকবে? অনেক অনেক দিন বাদে এই বিচ্ছেদ যন্ত্রণার অবসানে টুকরো টুকরো পাওয়ার মুহূর্তগুলিকে আবার সে কি ফিরে পেতে পারবে? প্রফুল্লবাবু বললেন, ও কি সুতপা, তুমি কি কাঁদছ? ছি, আরে এই দেখো, আরে তোমরা হলে এ যুগের। তিনি সস্নেহে তার পিঠে হাত রাখলেন। সুতপার মনে হল একটি ভালোবাসার মৃত্যুশয্যায় আর এক শোকার্ত তার সঙ্গী হয়েছেন। পর্দা সরিয়ে সাধনা এবারে ঘরে ঢুকলেন। সুতপা তাকিয়ে দেখল মা ট্রেতে করে চা আর খাবার নিয়ে এসেছেন। এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।